পুরো এসএসসি লাইফে তুমি কেমিস্ট্রির যত পরীক্ষা ফেস করবা, সেটা হোক স্কুলের কিংবা টেস্ট পরীক্ষা কিংবা এসএসসি ফাইনাল পরীক্ষা, ওই পরীক্ষায় 80% প্লাস কমন পাওয়ার জন্য তোমাকে যা যা রিভাইজ দিয়ে এক্সাম হলে যাইতে হবে, এই সবকিছু তুমি এই ক্লাসটাতে পেয়ে যাবা। তো এই ক্লাসটাতে আমরা কি করতে যাচ্ছি, কন্ট্রোলার কোথায়? আচ্ছা ওকে, সো এই ক্লাসটাতে আমরা যেটা করতে যাচ্ছি, 1 নম্বরে আমি তোমাদেরকে হচ্ছে সুন্দর মতো দেখো সিকিউ 5টা আনসার করতে হয়, তাই না? সিকিউ সবগুলো অধ্যায়ের সিকিউ প্র্যাকটিস করার দরকার নাই, কিছু সিলেক্টিভ চ্যাপ্টারের সিকিউ প্র্যাকটিস করলে চলে, আর এমসিকিউ সবগুলো অধ্যায়ের। সো আমি তোমাদেরকে চ্যাপ্টার সিলেকশন করে দিব 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে তোমাদেরকে আমি সুন্দর মতো প্রত্যেকটা অধ্যায়ের একদম ধাপে ধাপে এমসিকিউর জন্য কোন কোন পয়েন্টগুলো রিভাইজ দিয়ে যাবা, কখর জন্য কোন কোন পয়েন্টগুলো রিভাইজ দিয়ে যাবা, হ্যাঁ সিকিউ গঘের জন্য কতটুকু পড়লে পাস মার্ক তুলতে পারবা, কতটুকু পড়লে তুমি A+ স্কোর করতে পারবা, কতটুকু পড়লে তুমি বোর্ডে টপ করতে পারবা, এগুলো সুন্দর মতো ধাপে ধাপে আমি তোমাদেরকে রিভিশন প্ল্যান, হ্যাঁ রিভিশন প্ল্যান ক্রিয়েট করে দিচ্ছি। এন্ড যেই কোশ্চেনগুলো আমি চেষ্টা করব বেশ কিছু কোশ্চেনের তোমাদেরকে সমাধান করে দিতে। এখন কথা হচ্ছে তুমি এগুলাকে কেমনে পড়বা, আমি সেটাতে যাচ্ছি। আমি আগে প্রথম কাজটা করে ফেলি, চ্যাপ্টার সিলেকশনের কাজটা, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি এই রিভিশন ক্লাসটাকে কেমনে ব্যবহার করবে ওটা বলে আমি ক্লাসে ঢুকে যাব মেইনলি। ওকে, আচ্ছা এইখানে চ্যাপ্টার সিলেকশন করতে গিয়ে আমি তোমাদেরকে চ্যাপ্টার সিলেকশনের আগে তোমাদেরকে একটা ছোট্ট অ্যানালাইসিস দেখাবো। অ্যানালাইসিসটা হচ্ছে 2016 সাল থেকে 23 সাল পর্যন্ত কোন অধ্যায় থেকে কয়টা করে সিকিউ আসছে, এটা একটু তোমাদেরকে আমি দেখাইতে চাই। ভাইয়া অধ্যায় 1 থেকে 2016 থেকে 2023 পর্যন্ত কোশ্চেন আসছে কয়টা জানো? একটা মাত্র। অধ্যায় 2 থেকে আসছে 4টা, অধ্যায় 3 থেকে আসছে 25টা। আমি সবগুলা ইংরেজিতে লিখি, হ্যাঁ বাংলায় লিখলে প্যাচ লাগাই ফেলবো। এটা থেকে কয়টা আসছে? এটা থেকে আসছে হচ্ছে এটা থেকে আসছে 8টা আসছে। পর্যায় সারণী, এটা থেকে কয়টা আসছে? এটা থেকে আসছে 48টা, এটা থেকে আসছে 80টা, এটা থেকে আসছে 46টা, এটা থেকে আসছে কয়টা? 54টা, এটা থেকে আসছে কয়টা? 30টা, এটা থেকে আসছে কয়টা? 32টা, এটা থেকে আসছে কয়টা? 26টা, এটা থেকে আসছে 97টা, এটা থেকে আসছে 28টা। তাহলে কি বুঝলাম? যে অধ্যায়গুলো থেকে কম কোশ্চেন আসে প্রত্যেক বছরই ওই অধ্যায়টা থেকে কোশ্চেন কম করার যথেষ্ট ভালো একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে? তাহলে আমরা কোন 5টা চ্যাপ্টার চুজ করব? সবার আগে এই চ্যাপ্টারটা চুজ করব, খনিজ সম্পদ ও জীবাশ্ম। সবার আগে এই চ্যাপ্টারটা চুজ করব। ওকে, এখান থেকে আমরা একটা কিংবা 2টা পেয়ে যাব, আমি ধরলাম একটা, ঠিক আছে একটা। তারপর আমি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার রাসায়নিক বন্ধন, এখান থেকে কয়টা আসছে? 80টা, এটা থেকে একটা পেয়ে যাব। 2টা হয়ে গেল, আমার দরকার আরো কয়টা? আরো 3টা দরকার। ওইগুলোর জন্য কোনগুলো চুজ করব তুমি দেখো, এই যে দেখো পর্যায় সারণী এবং পদার্থের গঠন, এই দুইটাকে আমি আলাদা চ্যাপ্টার চিন্তা করব না, কারণ পর্যায় সারণী পড়তে গেলে পদার্থের গঠনের জিনিসপত্রগুলো, বেসিক জিনিসপত্রগুলো জানা লাগে, কথা বুঝছো? যেমন পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, হ্যানতেন, এগুলো পর্যায় সারণীর সাথে কানেক্টেড। ইলেকট্রন বিন্যাস জিনিসটা কিন্তু তোমাকে পদার্থের গঠনেই শেখানো হবে। ইলেকট্রন বিন্যাস ছাড়া কিন্তু পর্যায় সারণী বুঝবা না, কারণ পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এই দুইটাকে আমি একটা চ্যাপ্টার হিসেবে চিন্তা করব। ওকে, এই দুইটা। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু 70টা প্লাস কোশ্চেন, তাই না? 70টা প্লাস কোশ্চেন আছে। তাহলে এখান থেকে আমরা শিওর একটা পাবো। কয়টা হয়ে গেল? 3টা। আরো 2টা দরকার। আরো 2টার জন্য এইখানে দেখো মোলের ধারণা ও রাসায়নিক গণনা। এই অধ্যায়টাতে যে কোশ্চেনগুলো আসে ওগুলোতে কিন্তু রাসায়নিক বিক্রিয়া থাকে, ওই বিক্রিয়াগুলো থেকে ক্যালকুলেশনস গুলো করতে হয়। সো এটা পারার জন্য তোমাকে রাসায়নিক বিক্রিয়ার ভালো দখল থাকা চাই, ঠিক আছে? তাহলে এই দুইটাকে আমি একসাথে চিন্তা করব। একসাথে চিন্তা করলে এখান থেকে পাবো একটা। এবার 4টা, এখান থেকে ভাইয়া যেগুলো বক্স করে দিলাম না, মার্ক করে দিলাম না, এখান থেকে 4টা পুরো পৃথিবী কেমন হয়ে গেল পাবা। এন্ড ভাগ্য ভালো থাকলে 5টা পাইতে পারো। তাহলে আরেকটার জন্য তুমি কি করবা? আরেকটার জন্য তুমি তোমার পছন্দ মতো ওইখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার চুজ করে নাও। বাট আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এইগুলো ভাইয়া কোনোভাবেই স্কিপ করো না। তুমি পছন্দ মতো কোনটা চুজ করতে পারো। অ্যাসিড ক্ষার সমতা চুজ করতে পারো তুমি চাইলে হচ্ছে এই তো অ্যাসিড ক্ষার সমতা চুজ করতে পারো, বা তোমার যেটা ভালো লাগে চুজ করো, ঠিক আছে? তুমি চাইলে খনিজ সম্পদ, ধাতু অধাতু চুজ করতে পারো। বাট আমি যে 4টা মার্ক করে দিলাম শিওর 4টা থাকবে, ভাগ্য ভালো থাকলে 5টা থাকতে পারে। বাকি একটার জন্য তুমি তোমার পছন্দ মতো সবচাইতে বড় নাম্বার আছে এবং যে কোনো একটা চ্যাপ্টার চুজ করে ফেলো, ঠিক আছে? আর এমসিকিউর জন্য কি করব? এমসিকিউর জন্য আমি এমসিকিউ চাইলে অ্যানালাইসিস বলতে পারি,
বাট ওইটা বলে আসলে লাভ নেই, কারণ এমসিকিউ তো সব অধ্যায় থেকেই আসবে। সো এমসিকিউ আমি যে অধ্যায়গুলো মার্ক করলাম এগুলো থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসছে। যেমন এটা থেকে এমসিকিউ আসছে 226টা, হ্যাঁ, অধ্যায় 5 এই যে রাসায়নিক বন্ধন, এখান থেকে এমসিকিউ আসছে 199টা। মানে যে অধ্যায় থেকে সিকিউ বেশি আসে ওই অধ্যায় থেকে এমসিকিউ বেশি আসে, ঠিক আছে? তাইলে তোমরা যেগুলো মার্ক করে দিলাম এগুলো সিকিউ এমসিকিউ একদম ভাইজা ফেলবা, যত ধরনের সিকিউ এমসিকিউ পাচ্ছ সব ভাইজা ফেলবা। আর যেগুলো মার্ক করি নাই ওইগুলো শুধুমাত্র এমসিকিউ পড়বা, ওইগুলো সিকিউ পড়ে সময় নষ্ট করার দরকার নেই, ওইগুলো থেকে সিকিউ আসবে না, আসলেও ওইগুলো বাদ, যেগুলো পড়ছো ওইখান থেকে ইনাফ হয়ে যাবে। ডান, আমাদের 1 নাম্বার কাজ ডান। 2 নাম্বার কাজে চলে যাচ্ছি। যাওয়ার আগে আমি তোমাদেরকে বলে দেই এখন তুমি কেমনে এই রিভিশন ক্লাসটাকে কেমনে ব্যবহার করবা, কেমনে ইউজ করবা। ভাই 1 নাম্বার কাজ, মনে করো তুমি রসায়নের হচ্ছে রাসায়নিক বন্ধন এই অধ্যায়টা রিভাইজ দিতে যাচ্ছ, কি করবা তুমি হচ্ছে এখান থেকে এই ক্লাসটা থেকে ওই পার্টটা দেখে নাও, রিভিশন পার্টটা এখান থেকে দেখে নাও। রিভিশন পার্টটা দেখে নিয়ে এখন তোমার কি করতে হবে, এখন তুমি জেনে গেছো এখান থেকে কি কি কোশ্চেন আসবে, এগুলো রিভাইজ দিতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। এটা করার জন্য তুমি ডিরেক্ট কোশ্চেন সলভিং এ চলে যেতে পারো, বাট ওইটা করলে তুমি কিন্তু কোশ্চেন সলভিং এর স্ট্র্যাটেজি কিংবা টেকনিকগুলো তুমি কিন্তু জানো না, তুমি যে পারবে না তা না, পারবা, বাট অনেক বেশি সময় লাগবে। সেটার জন্য তুমি 2 নম্বরে ছোট্ট একটা কাজ করবা, সেটা হচ্ছে তুমি রিভিশন দিতে যাওয়ার আগে ওই অধ্যায়টা টেস্ট পেপার সলভিং ক্লাস করে নিবা। করলে এই অধ্যায়টা থেকে যত ধরনের আমি যে কোশ্চেনগুলো তোমাকে রিভাইজ দিতে বলবো, সাজেস্ট করবো, ওই কোশ্চেনগুলো সবগুলোর একদম খুব ভালো মতো স্টেপ বাই স্টেপ সমাধান এই টেস্ট পেপার সলভিং ক্লাসে করানো হয়েছে। ওইটা দেখলে তোমার প্রত্যেকটা সিকিউ কেমন তুমি সলভ করবে, স্ট্র্যাটেজিগুলো তোমার শেখা হয়ে যাবে। দেন তারপর হচ্ছে তুমি নিজে নিজে কিউ সলভিং এ বসো, ঠিক আছে? তখন দেখবা আগে এই ক্লাস করার আগে তুমি যদি সলভ করতে যাও তোমার টাইম লাগবে 6 ঘন্টা, ক্লাস দেখার পর তোমার টাইম লাগবে দেখো 2 ঘন্টা, কারণ তুমি স্ট্র্যাটেজিগুলো শিখে গেছো, তোমাকে নিজে নিজে এগুলো ফিগার আউট করতে হয় নাই, ঠিক আছে? আর কারোর যদি একান্তই ম্যাথমেটিক্যাল মানে যে চ্যাপ্টারগুলো ম্যাথমেটিক্যাল ওই চ্যাপ্টারগুলোতে যদি কারোর ঘাটতি থাকে সেক্ষেত্রে তুমি ওই চ্যাপ্টারটার উপর ম্যাথ সলভিং ক্লাসটাও কইরা নিতে পারো, কইরা তারপর নিজে কোশ্চেন সলভিং করতে বসো, তাইলে খুব ভালো মতো রিভাইজ হবে। আর আরেকটা ক্যাটাগরি থাকে যে ভাই আমার তো ওই চ্যাপ্টারটা পড়াই হয় নাই, হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার না, আমি এখন কেমনে রিভাইজ দিব, তুমি যেটা করতে পারো তুমি এই রিভিশনের পার্টটা দেখা কিউ সলভিং এ যাওয়ার আগে তুমি একাডেমিক ক্লাস দেখা কনসেপ্ট ক্লিয়ার করে নাও, টেস্ট পেপার সলভিং ক্লাস দেখা কোশ্চেন সলভিং হিস্টরি শেখানো, ম্যাথ সলভিং দেখা ম্যাথ কেমনে সলভ করতে শেখানো, তারপর হচ্ছে নিজে সলভ করতে যাও, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ডান, কেমনে করলাম বলে দিলাম। আর কোশ্চেন কোথা থেকে সলভ করবা ভাইয়া, গাইডে কিংবা টেস্ট পেপার মেডিজিতে একটা অধ্যায় থেকে শত শত কোশ্চেন দেওয়া থাকে, এত কোশ্চেন আমি কোন সময় সলভ করবো? এখন তো রিভিশনের জন্য যখন আমি এই চ্যাপ্টার রিভাইজ দিতে যাচ্ছি তখন তো হাতে খুব বেশি একটা সময় থাকবে না, তখন যেটা করবা ভাইয়া তোমার দরকার এমন একটা বই যেটাতে মনে করো রাসায়নিক বন্ধন, এটা থেকে যেই কয় টাইপের সলিউশন হইতে পারে ওই কয়টা টাইপই কেবল দেওয়া আছে, ওই কয়টা টাইপ সলভ করলে এর বাইরে আসতে পারে না, এমন একটা বই দরকার। এমন একটা বই হচ্ছে এই যে Q&A সাজেশন উইথ সলিউশন, এটাতে প্রত্যেকটা অধ্যায় থেকে যেই কয়টা টাইপের কোশ্চেন আসতে পারে সবকিছু এটাতে সুন্দর মতো দেওয়া আছে। জাস্ট এটা এই বইয়ের লিংক এবং এই কোর্সের লিংক আমি হচ্ছে এটার লিংক আমি কমেন্টে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে এনরোল করে নিও। আসো আমরা ক্লাসটা শুরু করে দেই। এন্ড এই ক্লাসের হচ্ছে পার্ট হবে টোটাল 2টা, প্রথম পার্টটা তুমি এখানে পাচ্ছ, দ্বিতীয় পার্টটা যে কমেন্টে এবং ডেসক্রিপশনে দেওয়া কোর্সে এনরোল করলে তুমি পাওয়া যাবে, ঠিক আছে? এন্ড আরেকটা জিনিস বলে নেই তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা অধ্যায় শুরুতে হ্যাঁ তোমাদেরকে আমি বেশ কিছু এমসিকিউ এবং সিকিউ ভালো করার জন্য কোন কোন ম্যাথমেটিক্যাল তথ্য কিংবা কোন চার্ট হ্যাঁ সুন্দর মতো গুছিয়ে মনে রাখতে হবে ওইগুলো বলে দিব। এন্ড ওইগুলো যদি তোমরা সুন্দর মতো সাজানো গোছানো ভাবে চাও এই বইটা অর্ডার করে ফেলতে পারো, এটা পাওয়া যাবে। হ্যাঁ, এটার লিংকও কমেন্টের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, আসলে আমরা শুরু করে দিই। রসায়নের ধারণা থেকে আমরা তেমন কোনো ম্যাথমেটিক্যাল সূত্র পাবো না, বাট যেই কয়েকটা জিনিস তোমাদেরকে মাস্ট রিভাইজ দিতে হবে, খুঁটিনাটি কি পয়েন্টস তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের যে এসএসসি গাণিতিক সূত্র সমগ্র বইটা আছে এটাতে এই জিনিসপত্রগুলো পাওয়া যাবে। হ্যাঁ, সো তোমাকে ফার্স্টে জানতে হবে হচ্ছে গবেষণার ধাপগুলা। হ্যাঁ, কয়টা ধাপ আছে? 1 2 3 4 5 6 6টা ধাপ। 1 নম্বর হচ্ছে গবেষণার ধাপগুলো তোমাকে জানতে হবে। হ্যাঁ, 2 নম্বরে তোমাকে মাস্ট জানতে হবে কিছু সতর্কতামূলক সংকেত আছে না, এবং এগুলোর মিনিং কোথায় কিভাবে ইউজ করে হ্যাঁ ওই সংকেতগুলো জানতে হবে বা প্রতীক, ঠিক আছে? যেমন ট্রিফয়েল, তারপর হচ্ছে বিস্ফোরক পদার্থ, দাহ্য পদার্থ, বিষাক্ত পদার্থ, উত্তেজক পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, পরিবেশের জন্য ক্ষতিকর এগুলো। হ্যাঁ, 3 নম্বরে তোমাকে এখান থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কিছু উদ্দায়ী পদার্থের সংকেত, যেমন নিশাদল আছে, কর্পূর আছে, ন্যাপথালিন আছে, কঠিন কার্বন ডাইঅক্সাইড আছে, আয়োডিন আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, এইগুলা। ঠিক আছে, এইগুলা জানলে এখান থেকে তুমি এমসিকিউতে ক খ গ অনেক কিছু কমন পাবে। এই 3টা জিনিস সংকেত বলতে এখানে বোঝাচ্ছি সিম্বল আর কি।
ল্যাবরেটরিতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেমিক্যাল সাবস্টেন্সের পাত্রের গায়ে যে সিম্বলগুলো ইউজ করি। আর এখানকার কয়ের জন্য কি কি জানতে হবে তোমাকে? কয়ের জন্য আলাদা করে আর এটা চিন্তা করার দরকার নেই, জাস্ট পাস করার জন্য মাথায় বিভিন্ন রাসায়নিক বস্তুর উপযুক্ত সাংকেতিক চিহ্ন, ওই যে বললাম না কিছুক্ষণ আগে তো বলছি এগুলো লাগবে, তোমাকে ডিরেক্ট কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে বলবে এটার নাম কি, এটা কোন রাসায়নিক পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ওই রাসায়নিক পদার্থটার ক্ষতিকর দিক কি কি, এগুলো বলতে হবে। সাংকেতিক চিহ্নের সাথে রাসায়নিক বস্তু সংরক্ষণ প্রক্রিয়া ও সাবধানতা সিমিলার টপিক, ঠিক আছে? আর এখান থেকে আর তেমন কিছু নিয়ে মাথা ঘামাইতে হবে না, ওকে? আচ্ছা, অধ্যায় 2 পদার্থের অবস্থা। এখান থেকে আমাদেরকে ম্যাথমেটিক্যাল কোন জিনিসপত্রগুলো জানতে হবে এটা আগে তোমাদেরকে ক্লিয়ার করে দিই, তারপর ক খ গ ঘ এর জন্য কি কি জানা লাগে, কি কি রিভাইজ দিতে হবে আমি দেখাই দিচ্ছি। প্রথম হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্রটা জানা থাকতে হবে, ঠিক আছে? কোন একটা পদার্থের ব্যাপনের হার এবং অন্য আরেকটা পদার্থের ব্যাপনের হারের অনুপাত হচ্ছে তাদের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা একটু মাথায় রেখো। R1 যেহেতু উপরে আছে, এটার ভরটা নিচে যাবে আর এটার ভরটা উপরে যাবে, ঠিক আছে? এই সূত্রটাকে জাস্ট তোমাদের এতটুকু এসএসসি লেভেলে এতটুকু জানলেই চলবে। এই সূত্রটা খুব ভালো মতো মাথায় রাখবা, ঠিক আছে? বলের সূত্র চলছে, আর অন্য কোনো কিছু লাগবে না। ম্যাথমেটিক্যাল এই জিনিসটাই চলবে পদার্থের অবস্থার ক্ষেত্রে। এন্ড অবশ্যই মাথায় রাখবো পদার্থের 3টা অবস্থায় আন্তঃনবিক শক্তি এবং আন্তঃনবিক দূরত্বের ব্যাপারটুকু কেমন চেঞ্জ হয়, হ্যাঁ, এটা একটু মাথায় রাখলে চলবে। তাহলে আমি ক্লিয়ার করে দিয়ে পাস করার জন্য কি কি জানতে হবে? অবস্থা পরিবর্তনকালে তাপমাত্রা পরিবর্তন না হবার কারণ সুপ্ত তাপ। সুপ্ত তাপের সংজ্ঞা তোমাকে জানতে হবে। সুপ্ত তাপের সংজ্ঞাটা ভাইয়া কি? সুপ্ত তাপের সংজ্ঞাটা খুবই সিম্পল। কোন পদার্থ তার অবস্থা পরিবর্তনের সময় যেই তাপটুকু গ্রহণ করে তার অবস্থার পরিবর্তন ঘটায়, কিন্তু নিজের ভেতরের অভ্যন্তরীণ তাপ বা নিজের তাপমাত্রাটাকে বৃদ্ধি করে না, ওই গৃহীত তাপটাকেই তার সুপ্ত তাপ বলে, ঠিক আছে? আচ্ছা, কেন পরিবর্তন হয় না? কারণ সে যে তাপটা নিচ্ছে এটা দিয়ে তার অবস্থাটা চেঞ্জ করতেছে, আন্তঃনবিক দূরত্বটা বাড়াচ্ছে কিংবা কমাচ্ছে, বাড়াচ্ছে, ঠিক আছে? সো যখন বরফ কঠিন থেকে পানিতে রূপান্তরিত হচ্ছে তখন একটা নির্দিষ্ট মোমেন্টে সে যে হিটটা নিচ্ছে ওই হিটটা দিয়ে তার তাপমাত্রা না বাড়ায় কি করছে, সে তার যে অণুগুলো আছে অণুগুলোর মধ্যবর্তী দূরত্বটা বাড়াচ্ছে, সো সে পানিতে পরিণত হতে পারে, ওকে? আচ্ছা, উদ্বায়ী পদার্থের তাপীয় বক্ররেখা। উদ্বায়ী পদার্থের তাপীয় বক্ররেখাটা কিরকম হয়? তাপ দেওয়ার সাথে সাথে শুরুতে সে কঠিন থাকে, তারপর কিন্তু সে তরলে পরিণত হয় না, সে ডিরেক্ট কঠিন থেকে সে ডিরেক্ট বাষ্পে পরিণত হয়ে যায়, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। উদ্বায়ী তরলের গ্রাফগুলো এরকম হয়। যৌগের মধ্যে ব্যাপন হারের তুলনা, এই যে কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখাইলাম এটা দিয়ে তোমরা এক্সপ্লেইন করে ফেলতে পারবা। হ্যাঁ, তোমাকে কিছু যৌগ দিবে, যৌগ দিয়ে বলবে, বা কিছু মৌল দিবে, দিয়ে বলবে এদের ব্যাপন হারের তুলনা করো, যার ভর বেশি তার ব্যাপন হার কম, যার ভর কম তার ব্যাপন হার বেশি, এইভাবে মাথায় রাখলে চলবে। তাপীয় বক্ররেখার বিভিন্ন অংশের তাৎপর্য ব্যাখ্যা করতে পারতে হবে। তাপীয় বক্ররেখা মানে মনে করো একটা বরফকে আমি গলাচ্ছি, প্রথমে সে কঠিন, ঠিক আছে? কঠিন থেকে সে তারপর কি, তারপর হচ্ছে সে তরল হবে, এই জায়গাটা তরল, এটা হচ্ছে কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, এই জায়গাটা সে তরল, ঠিক আছে? তারপর আবার তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, কিন্তু এই জায়গাটা আবার বাষ্প। এখানে কি, এখানে হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ, আর এখানে সে তরল, এখানে কি, এখানে হচ্ছে পানির বাষ্পে পরিণত হওয়ার সুপ্ত তাপ, ঠিক আছে? আচ্ছা, এন্ড দেন এখানে বাষ্প। সো বিভিন্ন একটা তাপ দেওয়ার ক্ষেত্রে কোনো পদার্থকে তাপ দিলে তাপীয় যে বক্ররেখা পাওয়া যায় এটা কোন অংশ কি মিন করে এটা তোমাদেরকে ইয়ে করতে পারতে হবে, ঠিক আছে? এই প্রত্যেকটা টপিকের বিস্তারিত ব্যাখ্যা সুসমাধান কিউএনএসএসসি সাজেশন উইথ সলিউশন বইটাতে পেয়ে যাবা, ঠিক আছে? এখানে জাস্ট আমরা পুরো ফুল সাবজেক্টটাকে রিক্যাপ করব, কি কি কতে খতে গতে গতে কি কি আসতে পারে, ঠিক আছে? জাস্ট আমরা একবার রিক্যাপ করব, আমরা একদম বিস্তারিততে যাব না, আমি হয়তো একটা দুটো ক্লু তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? আর তোমরা যদি ক্লাস দেখতে চাও প্রত্যেকটা টাইপের কোশ্চেনের সমাধানের উপর, তাহলে যে কোর্সের কথা আমি বললাম সেই কোর্সের টেস্ট পেপার সলভিং পার্টে যদি চলে যাও, একাডেমিক ক্লাসে তো বিস্তারিত জানতে পারো, বাট কোশ্চেন আকারে টাইপ ওয়াইজ কোশ্চেন আকারে যদি সমাধান জানতে চাও টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো দেখে ফেলতে হবে। তাপমাত্রার সাথে অবস্থা পরিবর্তন বিশ্লেষণ করা, স্ফুটনাঙ্কে উদ্বায়ী পদার্থের অবস্থা, এই কয়েকটা জিনিস
এখান থেকে জানলেই চলবে। আমরা যদি পরের অধ্যায়ে, এই অধ্যায়ের কিছুক্ষণ আগে যেটা দেখালাম এগুলো জাস্ট পাস করার জন্য জানলেই এনাফ। এ প্লাস পাওয়ার জন্য তোমাকে ওই যে আবারও তাপীয় বক্ররেখার বিভিন্ন অংশের বিশ্লেষণ দিতে পারতে হবে। তাপমাত্রার সাথে আন্তঃআণবিক শক্তির পরিবর্তন, তাপমাত্রা তুমি যত দিবা, আন্তঃআণবিক শক্তি, এখানে বেসিক্যালি আন্তঃআণবিক শক্তি না, আন্তঃআণবিক দূরত্ব, ঠিক আছে? তাপমাত্রা যত দিবা আন্তঃআণবিক দূরত্ব তত বাড়তে থাকে, ঠিক আছে? এই ব্যাপারগুলো ব্যাখ্যা করতে পারতে হবে। ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের পার্থক্য, ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য। ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের পার্থক্য তোমাকে একদম ছক আকারে লিখতে পারতে হবে, এক্সাম্পল সহ, ঠিক আছে? একটা যদি ছক আঁকো, সেক্ষেত্রে ছকের এই পাশে ভৌত পরিবর্তন, এই পাশে রাসায়নিক পরিবর্তন। প্রথমে সংজ্ঞা, তারপর ভৌত পরিবর্তনে কি পরিবর্তিত হয় কি পরিবর্তিত হয় না, এক্সাম্পল। এই পাশেও সেম সংজ্ঞা, সেম জিনিসপত্র বল, ঠিক আছে? ব্যাপন এবং নিঃসরণের পার্থক্য এরকম চার্ট করে তোমাদেরকে, এই তোমরা জাস্ট কিউএন অ্যাসাইনমেন্ট উইথ সলিউশনে গেলে এটা কোশ্চেন পাওয়া যাবে, কিংবা প্রিভিয়াস ইয়ারের বোর্ডের কোশ্চেন সলভ করতে গেলে তোমরা এই টাইপের কোশ্চেনগুলো পাওয়া যাবে। হ্যাঁ, সো ব্যাপন এবং নিঃসরণের এভাবে চার্ট আকারে পাঠতে হবে। ব্যাপনের সংজ্ঞা, নিঃসরণের সংজ্ঞা। মূল পার্থক্যটা হচ্ছে ব্যাপন হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কঠিন তরল কিংবা বায়বীয় পদার্থের ছড়ায় পড়ার ঘটনা। নিঃসরণ হচ্ছে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সরু ছিদ্র পথে তরল কিংবা গ্যাসীয় পদার্থের সজোরে বেরিয়ে পড়ার যে ঘটনা, এটা হচ্ছে নিঃসরণ। বাকি পার্থক্যগুলো তোমরা এবার এখান থেকে বলতে পারো। তাপীয় বক্ররেখা, দেখো তাপীয় বক্ররেখাটা বারবার আসতেছে, তার মানে এই অধ্যায়ের যে একটা টপিক তোমার বারবার রিভাইজ দেওয়া দরকার। তাপীয় বক্ররেখা রিলেটেড যত সৃজনশীল কোশ্চেন পাবা আমাদের কিউএন অ্যাসাইনমেন্ট সলিউশন বইটাতে, কিংবা আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসের মধ্যে, যেখানে দেখবা তাপীয় বক্ররেখা সলভ করাচ্ছে, কিংবা একাডেমিক ক্লাসে খুব ভালো মতো মনোযোগ দিবা, ঠিক আছে? আর তুমি যখন বোর্ডের কোশ্চেন প্র্যাকটিস করতে যাবা তখন অবশ্যই তাপীয় বক্ররেখা রিলেটেড কোশ্চেনগুলো বেশি গুরুত্ব দিয়ে সলভ করবা। গলনাঙ্কের সাথে পদার্থের বিশুদ্ধতার সম্পর্ক, এক এক ধরনের পদার্থের গলনাঙ্ক এক এক রকম হয়, ফিক্সড। পিওর সোনার যে গলনাঙ্ক, হ্যাঁ, ভেজাল মিশ্রিত সোনার গলনাঙ্ক কিন্তু ডিফারেন্ট হবে। এই গলনাঙ্কের তারতম্য দেখে বোঝা যায় কোন একটা পদার্থ বিশুদ্ধ নাকি বিশুদ্ধ না, ঠিক আছে? আচ্ছা, আর বোর্ডে যদি প্লেস করতে চাও তোমাকে গলনাঙ্ক কিভাবে নির্ণয় করা যায় একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে এই অধ্যায়েই। হ্যাঁ, ওই এক্সপেরিমেন্টটা কেমনে কন্ডাক্ট করতে হবে এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে একদম গ্রাফ সহ। হ্যাঁ, তাহলে তুমি পারবা এই টাইপ সৃজনশীল সলভ করে ফেলো। আচ্ছা, তারপরে অধ্যায়ে যদি যাই আমরা, পদার্থের গঠন, এটার ক্ষেত্রে ভাইয়া তোমাকে 1 নম্বরে যেটা জানা থাকতে হবে সেটা হচ্ছে মৌলের প্রতীক। মৌলের প্রতীকগুলো মাস্ট রিভাইজ দিবা, মাস্ট, একদম 1 থেকে 30 পর্যন্ত। এগুলো কি মনে রাখা সম্ভব? দেখো তোমার সামনে না দেখে লিখি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, কোবাল্টের আগে একটা জিনিস আছে, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আমি দেখি ঠিকঠাক লিখছি কিনা। ঠিক আছে, এখানে 30টা হবে। এখানে এদের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার দিয়ে দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। হয়ে গেছে। সো 30 পর্যন্ত এগুলো পারতে হবে। কেমনে ভাই? তুমি হচ্ছে এই যে প্রত্যেকটার নামের প্রথম ওয়ার্ডটা আছে না, প্রথম উচ্চারণটা আছে না, হাহিলি ব্যবকানা অফসুনি সুমা আসি ফসা ক্লো আ, হাই শোনা,
এমনি হচ্ছে প্রত্যেকটা নামের প্রথম যে উচ্চারণের পার্টটুকু আছে এটা সিরিয়ালি মোটামুটি 100-150 বার খাতায় রিপিট করো, ব্রেনে গেঁথে যাবে। হ্যাঁ, বা এই চ্যাপ্টারের একাডেমিক ক্লাস যদি আমরা করতে থাকি ওখানে আমি একদম বিস্তারিত এক্সপ্লেন করছি কেমন এগুলো ব্রেনে সেভ করেছে। এগুলোর ভরও মাথায় রাখতে হবে। এটার ভর হচ্ছে 1.004, এটার ভর হচ্ছে 4.4, 4, এটার ভর হচ্ছে 7, এরকম সবগুলো ভর মনে রাখা সম্ভব। ঠিক আছে, এটা দেখাচ্ছি না। রিভিশন ক্লাসে আমি বেসিক্যালি তোমাদেরকে কোন কোন টপিকগুলো মাস্ট রিভাইজ দিতে হবে এক্সামের আগে এটা মনে করে দিচ্ছি। ঠিক আছে, বিস্তারিত তো যাবো না। ডান। তারপর এখানে যে বোরের মডেল আছে, রাদারফোর্ডের পরমাণু মডেল আছে। বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করার একটা ইকুয়েশন আছে, mvr is equal to nh by twice pi। এখানে hটা কি? hটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা প্লাঙ্কের ধ্রুবকের ভ্যালু কত? প্লাঙ্কের ধ্রুবকের ভ্যালু হচ্ছে 6.626 into 10 to the power -34 kg per second। ঠিক আছে, এই সূত্রটা খুব ভালো তো জানা থাকতে হবে। এটা দিয়ে কি করা যায়? পরমাণুর কোন একটা কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করা যায়, ব্যাসার্ধ নির্ণয় করা যায়, ভেলোসিটি নির্ণয় করা যায়। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে এটা n দিয়ে হচ্ছে কততম কক্ষপথে ইলেকট্রন, এগুলো তোমাদের জানার কথা। জাস্ট আমি সূত্রটা মনে করাই দিলাম। ঠিক আছে, কিন্তু এই সূত্রটা আমার জানা থাকতে হবে। আরেকটা হচ্ছে প্লাঙ্কের শক্তি নির্ণয়ের ইকুয়েশনটা, hf। কোন একটা কণার কম্পাঙ্ক যদি f হয় তার শক্তি হবে প্লাঙ্কের কনস্ট্যান্ট ইনটু f। তাহলে ওই কোন শক্তিটা তোমরা পেয়ে যাও। ঠিক আছে, এগুলো হচ্ছে পরমাণুর মডেল রিলেটেড ম্যাথমেটিক্যাল ইনফরমেশন। আর হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস রিলেটেড বেশ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। কোন একটা প্রধান শক্তি স্তরে, প্রধান শক্তি স্তরটাকে যদি আমরা n দিয়ে ডিনোট করি, n এর ভ্যালু 1 2 3 4 5 6 এরকম পূর্ণ সংখ্যা হতে পারবে। সো কোন একটা প্রধান শক্তি স্তরে একটা পরমাণু কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? 2l²টা। এটা মাথায় রেখো, এক নম্বর জিনিস। দুই নম্বর জিনিস সেটা হচ্ছে কোন একটা অরবিটালে কোন একটা উপশক্তি স্তরে, যেমন s p d f এগুলো কি উপশক্তি স্তর, আর k l m n এগুলো কি? এগুলো হচ্ছে শক্তি স্তর। তো কোন একটা উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকতে পারে এটা নির্ণয় করার একটা সূত্র আছে। ঠিক আছে, ওই সূত্রটা হচ্ছে কি? সূত্রটা হচ্ছে twice l plus 1। ঠিক আছে, এটা মাথায় রেখো। সো s এর মধ্যে কয়টা অরবিটাল থাকতে পারবে? s এর ক্ষেত্রে l এর ভ্যালু, এটার ক্ষেত্রে l এর ভ্যালু হচ্ছে 0, এটার ক্ষেত্রে l এর ভ্যালু হচ্ছে 1, এটার ক্ষেত্রে l এর ভ্যালু হচ্ছে 2, এটার ক্ষেত্রে l এর ভ্যালু হচ্ছে 3। তাহলে s উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকতে পারে? 2 into 0 plus 1। p তে কয়টা থাকতে পারে? 2 into 1 plus 1। d তে কয়টা থাকতে পারে? 2 into 2 plus 1। f তে কয়টা থাকতে পারে? 2 into 3 plus 1। ঠিক আছে, এই সূত্রটা জানা থাকতে হবে। আর কোন একটা উপশক্তি স্তরে, হ্যাঁ, এই s এর ভিতরে যে কয়টা উপশক্তি স্তর থাকতে পারে ছোট ছোট, ওই উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টা? উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? প্রত্যেকটা উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে হচ্ছে এই যে এই নাম্বারটা দেখতে পাচ্ছ না, twice l plus 1, এটা into 2, এটা into 2। তাইলে s উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? এটাতে যে কয়টা অরবিটাল থাকতে পারে into 2। এটাতে অরবিটাল থাকতে পারে মনে করো 2টা, s এ বেসিক্যালি অরবিটাল থাকতে পারে একটা। তাইলে অরবিটাল থাকতে পারে একটা, প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা 2। ঠিক আছে, এই সূত্রগুলো জানা থাকতে হবে। ডান। তারপরে এখান থেকে বলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার একটা সূত্র আছে, এই সূত্রটা জানা থাকতে হবে। আমি ছোট করে লিখি, আপেক্ষিক পারমাণবিক ভর। এটা সমান কি? এটা সমান হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর। পরমাণুর ভর বলতে প্রকৃত ভর, হ্যাঁ, নিউট্রনের ভর, প্রোটনের ভর এগুলো যোগ করে।
নিচে কি হবে, নিচে হবে হচ্ছে একটা কার্বন 12 আইসোটোপের, মানে যেই কার্বন অনেকগুলো আইসোটোপ আছে এর মধ্যে যেটা ভর 12, ঠিক আছে, ওই আইসোটোপের কার্বন 12 আইসোটোপের 12টি কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো একটা সূত্র আছে কোন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার। এটা কি, এটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এটা কেমনে বের করে, এটা বের করার জন্য কোন একটা মৌলের যেই কয়টা আইসোটোপ থাকে প্রত্যেকটা আইসোটোপের শতকরা পরিমাণ প্রকৃতিতে শতকরা কতটুকু পাওয়া যায় এটা জানা থাকা লাগে। মনে করো একটা আইসোটোপ আছে, হ্যাঁ, ওই আইসোটোপের মনে করো একটা আইসোটোপ তার ভর হচ্ছে p এবং তাকে প্রকৃতিতে পাওয়া যায় m%, সো p into m। মনে করো ওই মৌলের আরেকটা আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায় q, তার শতকরা প্রাপ্তির হার হচ্ছে মনে করো n। এরকম করে আরো থাকতে পারে, ঠিক আছে। যে কয়টা আইসোটোপ থাকবে প্রত্যেকটা আইসোটোপের ভর ইনটু তার শতকরা প্রাপ্তির যে নাম্বারটা সেটাতে মাল্টিপ্লাই করতে হবে, নিচে কি দিতে হবে, নিচে 100 দিয়ে ডিভাইড করতে হবে। মনে করো জাস্ট কার্বনের দুইটা আইসোটোপ পাওয়া যায়, একটা আইসোটোপের ভর p এবং তার প্রকৃতিতে শতকরা প্রাপ্তির হার হচ্ছে m, দুইটা মাল্টিপ্লাই করব, প্লাস দ্বিতীয় আইসোটোপটার ভর ইনটু প্রকৃতিতে কত পার্সেন্ট পাওয়া যায় মাল্টিপ্লাই করব, দুটো যোগ করব, 100 দিয়ে ভাগ করে দেব। যদি আরো থাকতো আরো ভাবে করতে থাকতাম, ঠিক আছে। ভর ইনটু প্রাপ্তির শতকরা পার্সেন্ট। সো এখান থেকে এতটুকু জানলে ইনাফ। আর হচ্ছে এই যে এখানে একটা সূত্র দেখাইলাম না, এটা এই সূত্রটার আরো একটা রূপ আছে, সেটা হচ্ছে এই এফ এর জায়গাতে আমরা চাইলে, তোমরা ফিজিক্সের ক্লাসে দেখে আসছো, আমরা লিখতে পারি আলুর ব্যাগ সমান আলুর সি হবে, আলুর ব্যাগ সমান আলুর কম্পাঙ্ক ইনটু আলুর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আলুর কম্পাঙ্ক সমান কত, আলুর কম্পাঙ্ক সমান c/λ। সো আমরা কিন্তু চাইলে এটাকে এভাবে লিখতে পারি c/λ। এই ইকুয়েশনটাও মাঝে মাঝে কাজে লাগে, এটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। ওকে, এন্ড লাস্ট আরেকটা জিনিস, ইলেকট্রন বিন্যাসের ক্রম। ইলেকট্রন বিন্যাস করার সময় কোনটার পর কোনটাতে ঢুকবে এই ক্রমটা মনে রাখার একটা চার্ট আছে, এই চার্টটা রিভাইজ দিয়ে নিও। চার্ট এখানে দেখিয়ে দিচ্ছি, 1s 2s 2p thrice s thrice p thrice t 4s 4p 4d এরকম করে যাইতে থাকবে। আর এইগুলোকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে আমরা কোনটার পর কোনটা ইলেকট্রন প্রবেশ করবে এটা জেনে যেতে পারি। 1s 2s 2p thrice s thrice p 4s thrice d 4p। ওই যে দেখো thrice d এর দেখো ইলেকট্রন thrice s thrice p এর পর thrice d তে না গিয়ে আগে 4s এ গেছে, দেন thrice d তে যাবে। এই যে একটা ক্রম আছে, এই ক্রমটা কিন্তু এই চার্টটুকু দিয়ে ভালোমতো ইয়ে করছে। সো এই খুঁটিনাটি জিনিসগুলো অবশ্যই তোমরা রিভাইজ দিয়ে নিবা, এগুলো রিলেটেড কোশ্চেন সলভ করে নিবা, এখান থেকেই কোশ্চেন আসবে এক্সামে, ঠিক আছে। এমসিকিউ সিকিউ আসবে। সো এমসিকিউ কেমনে আসবে বুঝতেই পারতেছো, এমসিকিউ সলভ করলে হয়ে যাবে। আর সিকিউ কেমনে আসবে এই যে এখন বলতেছি। সো এখান থেকে তোমাকে পাস করার জন্য যে জিনিসপত্রগুলোর যে পয়েন্টগুলো মাস্ট জানা থাকতে হবে, আয়নিক যৌগের তড়িৎ প্রবাহ, হ্যাঁ, তারপর ইলেকট্রন বিন্যাস হতে যোজনী নির্ণয়, আইসোটোপের পর্যাপ্ততা থেকে পারমাণবিক ভর নির্ণয়, এটা মাত্র আমি সূত্রটা দেখাইছি, তাই না। বোর মডেলের সীমাবদ্ধতাগুলো কি, বোর মডেলের সফলতাগুলো কি, বোর মডেলের স্বীকার্যগুলো কি, হ্যাঁ, তারপর সেম রাদারফোর্ডের মডেলেরও সেম জিনিসগুলো জানা থাকতে হবে, এগুলো কম্পেয়ার করতে পারতে হবে। তাইলে এখান থেকে তুমি ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসলে পাস মার্ক তৈরি করতে পারবে, মানে 33%, ঠিক আছে। সরি, আর যদি তুমি এই অধ্যায় থেকে A+ নিশ্চিত করতে চাও, তোমাকে 4s এর আগে 4s এর 3 দিন আগে কেন 4s এ যায় এটা এক্সপ্লেন করতে পারতে হবে। কপারের ইলেকট্রন বিন্যাস কেন ব্যতিক্রম, সাথে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কেন ব্যতিক্রম, এগুলো ব্যাখ্যা করতে পারতে হবে।
রসায়নের উন্নতিতে রাদারফোর্ডের মডেলের ভূমিকা কি, পরমাণু গঠন ব্যাখ্যায় বোর মডেলের ভূমিকা কি। হ্যাঁ, ফসফরাসের কিন্তু একাধিক যোজনই থাকে, PCl3 হয়, PCl5 হয়, কেন হয়, কেমনে হয়, এইগুলো রিলেটেড কোশ্চেন তোমাকে সলভ করে যেতে হবে, মাস্ট রিভাইজ দিয়ে যেতে হবে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কেন ব্যতিক্রম হয়, মৌলের নিউক্লিয়াসের ভর হতে প্রকৃত পরিচয় নির্ণয়, মৌলের নিউক্লিয়াসের ভর থেকে তার পারমাণবিক সংখ্যা নির্ণয় করার মাধ্যমে তার প্রকৃত পরিচয় নির্ণয় করা যায়। রাদারফোর্ড বোর পরমাণু মডেলের গ্রহণযোগ্যতার তুলনা, পারমাণবিক ভর হতে আইসোটোপের পর্যাপ্ততা নির্ণয়, এটা কিছুক্ষণ আগে সূত্রটা দেখাই দিচ্ছি। পরমাণুতে ইলেকট্রন প্রোটন অপসারণের এনযোগী পরমাণুদের পরিবর্তন, হ্যাঁ এইগুলা। তারপর হচ্ছে বিভিন্ন স্তরের ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে বিশ্লেষণ। এখানে যেই কয়টা টাইপ মেনশন করা আছে, এই প্রত্যেকটা টাইপের কোশ্চেনের একদম বিস্তারিত সমাধান কিউআর অ্যাসাইনমেন্ট উইথ সলিউশন বইটা থেকে দেখা নিবা। দেখা নিয়ে দেন হচ্ছে এই রিলেটেড যত বোর্ডের কোশ্চেন আছে সৃজনশীল সলভ করে ফেলবা, তাহলে ইনশাআল্লাহ এ প্লাস পাওয়ার জন্য যতটুকু জানা দরকার বা প্র্যাকটিস করার জন্য হয়ে যাবে। আর বোর্ডে বেস করার জন্য তোমাকে কৌণিক ভরবেগ সূত্রটা কিছুক্ষণ আগেই দেখাইছি, ওইটা নির্ণয় করার ওই সূত্র রিলেটেড ম্যাথ প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করো, তুমি কিউআর অ্যাসাইনমেন্ট সলিউশন থেকে এর রিলেটেড কোশ্চেনের সমাধান দেখো। মলিবডেনাম এবং সেলেনিয়ামের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস মেনে না চলার কারণ, এইগুলা আসলে এই যে মনে রাখবা বোর্ডে প্লেস করার জন্য যা যা পড়তে হবে, এইগুলো হচ্ছে কাদের জন্য, যারা স্কুলের টেস্ট এক্সামে কিংবা স্কুলের বিভিন্ন এক্সামে খুব ভালো রেজাল্ট করতে চায়। বোর্ডে এই ধরনের কোশ্চেন আসার প্রবাবিলিটি খুবই কম, আসে বাট খুবই কম। কেউ যদি এতটুকু পর্যন্ত জানে ইজিলি 80, 85, 90 স্কোর করে ফেলতে পারে, বাট কেউ যদি 95, 98 স্কোর করতে চায় সেই ক্ষেত্রে এগুলো জানার দরকার আছে। হ্যাঁ, কোন পরিবর্তনে বিকিরিত সূচিত শক্তির পরিমাণ, হ্যাঁ এটা নির্ণয় করার ইকুয়েশন আমি দেখাইছি, E সমান HF কিংবা আমরা HC/λ এটা ইউজ করতে পারি। হ্যাঁ, তোমাকে F এর ভ্যালু দেওয়া থাকবে, এখান থেকে কতটুকু শক্তি বিকিরণ করছে কিংবা শোষণ করছে এটা তুমি নির্ণয় করে ফেলতে পারবা। তারপর শক্তি স্তরের সম্ভাব্য অরবিটাল নির্ণয়, তারপর রুবিডিয়ামের ক্ষেত্রে টুর্ন স্কয়ার সূত্র, অবমূলন কেন করে, এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে কাইন্ডলি একটু রিভাইজ দিয়ে ফেলো। হ্যাঁ, আচ্ছা আমরা যদি তারপরের চ্যাপ্টারে যাই, পর্যায় সারণীর ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্যাল জিনিস আসবে হচ্ছে ওই যে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা রিলেটেড, ঠিক আছে। বাট তার আগে আমি এখানে তোমাদেরকে বলে নেই, আচ্ছা এটা আগে দেখাই নেই যে এখানে এই চ্যাপ্টারটা থেকে যদি তুমি পাস করতে চাও তোমাকে মাস্ট কোন ব্যাপারগুলো সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, বা কোন ব্যাপারগুলো মাস্ট তোমার রিভাইজ দিয়ে যেতে হবে, বা কোন পয়েন্টগুলো রিলেটেড কোশ্চেন তোমাকে মাস্ট সলভ করতে হবে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা রিলেটেড, ঠিক আছে। এটা মাস্ট রিভাইজ দিয়ে যাবা, ঠিক আছে। পি সর্বশেষ ইলেকট্রন পি তে প্রবেশ করলে কোন সূত্র দিয়ে অবস্থান নির্ণয় করতে হয়, 10 প্লাস পি এর ইলেকট্রন এস এর ইলেকট্রন, যদি এস এ প্রবেশ করে জাস্ট এস এর ইলেকট্রন সংখ্যা, আর যদি ডি তে প্রবেশ করে সেক্ষেত্রে ডি এবং তারপরের এস এদের ইলেকট্রন সংখ্যা। এইভাবে যে সূত্রগুলো আছে ওইগুলো দিয়ে কেমন অবস্থান নির্ণয় করতে, এটা হয় এই অধ্যায়ের 3 স্টার টপিক, ঠিক আছে। এটা মাস্ট রিভাইজ দিয়ে যাবা, এই রিলেটেড কোশ্চেন মাস্ট আমাদের কিউএনএ সেশনের সলিউশন এবং তোমার গাইড কিংবা টেস্ট পেপার থেকে বোর্ডের কোশ্চেন মাস্ট সলভ করে যাবা। 2 নম্বরে ডোভাইনানের ত্রয়ী সূত্রটা কাইন্ডলি একটু রিভাইজ দিয়ে যাও এন্ড কয়েকটা ত্রয়ীর নাম মনে রাখো, ঠিক আছে। এই তো ডান, পাস করার জন্য এই দুটো জিনিস মাস্ট জানতে হবে। এবারে আসো এদের খুঁটিনাটি কোন জিনিসগুলো মাস্ট রিভাইজ দিয়ে যাবা। পর্যায় সারণীর গ্রুপ ও পর্যায় মনে রাখার কৌশল, তুমি হচ্ছে গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে এদের নাম তোমাকে মাস্ট মনে রাখতে হবে। সো আমি এখানে লিখে দিচ্ছি, গ্রুপ 1 এর নাম তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, গ্রুপ 1 এর নাম হচ্ছে, এরা হচ্ছে ক্ষার ধাতু। আমি কেমনে মনে রাখি, হা লি না ক র সিফ ফ্রা, একটু নিচেই হয়ে গেছে, এখানে দেখেন হা লি না ক র সিফ ফ্রা, আমি এমনি মনে রাখি। আমার ট্রিকটা হচ্ছে জাস্ট উচ্চারণের প্রথম পার্টটা আছে এটা সিরিয়ালে আমি রিপিট করি 50-60 বার, ব্রেনে গেঁথে যায় আজীবনের জন্য। হালিনা করোসিফ্রা, হালিনা করোসিফ্রা, হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিলিয়াম ফ্রান্সিয়াম, না এটা তোমাদের জানা থাকতে হবে। তারপর আমি এখান থেকে বলে দিচ্ছি, এখানে না লিখি, গ্রুপ 2 মৃৎক্ষার ধাতুগুলো, ঠিক আছে। সরি, ওকে, যা বলছিলাম যে গ্রুপগুলোর মৌলগুলোর নাম তোমাদের মাস্ট মনে রাখতে হবে। এরকম আর একটা গ্রুপ হচ্ছে গ্রুপ 2 মৃৎক্ষার ধাতু, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলো জানা থাকতে হবে। গ্রুপ 3 জানা থাকার দরকার নেই, গ্রুপ 4 এর দরকার নাই, গ্রুপ 5ও দরকার নেই, গ্রুপ 6ও দরকার নেই, গ্রুপ 7ও দরকার নেই,
গ্রুপ 9ও দরকার নাই, গ্রুপ 10ও দরকার নাই, গ্রুপ 11 দরকার আছে। গ্রুপ 11 হচ্ছে কয়েনেজ মেটাল কিংবা মুদ্রা ধাতু। ওরা কারা কারা? কপার, আর্জেন্টাম মানে সিলভার, অরাম কিংবা গোল্ড এবং রনচেনিয়াম, ঠিক আছে। আর গ্রুপ 13 14 জানা দরকার নেই, 15 জানা দরকার, 16টা জানতে হবে, কারণ গ্রুপ 16 না সরি, গ্রুপ 17টা জানতে হবে। হ্যালোজেন, হ্যালোজেন কারা কারা? হ্যালোজেন হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন অ্যান্ড টেনেসিন প্রবাবলি ইয়া। আর গ্রুপ 18 মাস্ট জানতে হবে নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানেসন, এগুলা মাস্ট তোমাদেরকে রিভাইজ দিয়ে যাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবং দ্বিতীয় তোমাদেরকে যেই জিনিসগুলো মাস্ট যায় না এই অধ্যায়ের কোশ্চেনগুলো সলভ করার জন্য মাস্ট রিভাইজ দিতে হবে, সেগুলো হচ্ছে কিছু মৌলের যোজনী। যোজনী বলতে হাইড্রোজেনের যোজনী কত, হ্যাঁ, আমি এক যোজি কোনগুলো আছে এগুলো জানতে হবে, যেমন হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম, কপার, সিলভার, এগুলো এক যোজি। দ্বিযোজি কারা আসে? অক্সিজেন, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, আয়রন, টিন, ল্যাড, ব্যারিয়াম, এগুলো। ত্রিযোজি কারা আসে? বোরন, নাইট্রোজেন, ফসফরাস, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, আয়রন, এগুলো সুন্দর বইও তো অবশ্যই আসে, বই থেকে চার্ট থেকে তুমি রিভাইজ দিয়ে যেতে পারো। আর আমাদের গাণিতিক সূত্র সমগ্র বইটাতে সুন্দর তো চার্ট আকারে দেওয়া আছে, হ্যাঁ। আর যৌগমূলকগুলোর যোজনী কত, এইগুলো মাস্ট দেখে যায় বা বইয়ের মধ্যে একটা চার্ট দেওয়া আছে। যৌগমূলকগুলোর যোজনী কি হয়? এদের চার্জের যে সংখ্যাটা, সাংখ্যিক মানটা এদের যোজনী হয়, এইগুলো মাস্ট রিভাইজ দিয়ে যাবা। ওকে, এবারে আসো আমরা এই অধ্যায়ের মানে কি কি রিভাইজ দিবা বই থেকে বা গাণিতিক সূত্র সমগ্র থেকে কিংবা তোমার নোট থেকে, এটা বলে দিলাম। এবার আসে এখান থেকে দেখে নেই কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। সো এ প্লাস পাওয়ার জন্য তোমাকে পারমাণবিক আকারের ক্রম করতে পারতে হবে। তোমাকে কোনো একটা পর্যায় দিয়ে বলবে এই পর্যায়ের এই পরমাণুগুলো পারমাণবিক আকারের ক্রম করো। ধরো দিয়ে দিল হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সেগুলোর পারমাণবিক আকারের ক্রম করো, তোমাকে করতে পারতে হবে, ঠিক আছে। সালফারের কেন একাধিক যোজ্যতা হয় ব্যাখ্যা করতে পারতে হবে। ইলেকট্রন শক্তির ক্রম করতে পারতে হবে। আয়নীকরণ শক্তির ক্রম কিংবা তুলনা করতে পারতে হবে। তড়িৎ ঋণাত্মকতার ক্রম করতে পারতে হবে। মৌলের সক্রিয়তার ক্রম করতে পারতে হবে, কোনটা বেশি সক্রিয় কোনটা কম সক্রিয়। সিলিকন ডাইঅক্সাইডের গঠন এবং বৈশিষ্ট্য। পর্যায়ভিত্তিক ধর্ম যা অণুর বন্ধন প্রকৃতিতে প্রভাব ফেলে। পর্যায়ভিত্তিক ধর্মগুলো কি কি? পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলাই তো, তাই না? ইলেকট্রন আসক্তি, এগুলা বাম থেকে ডানে কেমনে চেঞ্জ হয়, উপর থেকে নিচে কেমনে চেঞ্জ হয়, এগুলো রিলেটেড কোশ্চেন সলভ করে যেতে হবে। নিউট্রন সংখ্যা হতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। গ্রুপ 1 এবং গ্রুপ 17 এর মৌলসমূহের সক্রিয়তার তুলনা, উপর থেকে নিচে গেলে সক্রিয়তা কমে। আর রিয়েলি সরি, সর্দি লেগে গেছে অ্যাকচুয়ালি। আচ্ছা হোয়াট এভার। আর উপর থেকে নিচে সক্রিয়তা কি বাড়ে আর নিচ থেকে উপরে সক্রিয়তা কমে। ইলেকট্রনের মোট চার্জ থেকে আণবিক ভর নির্ণয়। একই গ্রুপের মৌলগুলো একই ধর্ম প্রদর্শন করে সাপেক্ষে যুক্তি। বিভিন্ন যোগের পানিতে দ্রব্যতা, এটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপ কোশ্চেন এখান থেকে এই কয়টা টাইপের কোশ্চেনই আসবে। অ্যান্ড এই কয়টা টাইপ যদি সলভ করতে পারো, কেন সেশন সলিউশন থেকে সলভ দেখা ফেলো, অ্যান্ড এই টাইপের কোশ্চেনগুলোর বোর্ডের কোশ্চেন সলভ করো, তাহলে এখান থেকে ইনশাল্লাহ পাওয়া যাবে। আর বোর্ডে প্লেস করার জন্য K2O দ্রবীভূত হওয়ার পদ্ধতি, এটা কেমনে পানিতে দ্রবীভূত হয় এটা তোমাকে দেখাইতে পারতে হবে। অ্যালুমিনিয়াম 3+ মধ্যে ব্যাসার্ধের তুলনা, মানে পরমাণু এবং তার আয়নের মধ্যে ব্যাসার্ধের তুলনা রিলেটেড কোশ্চেন আছে, এগুলো সলভ করো। আয়নীকরণ শক্তির উৎপাদন কিংবা শোষণ, এই রিলেটেড কোশ্চেন দেখো। ক্যালসিয়াম এবং স্ক্যান্ডিয়ামের ভিন্ন শ্রেণীভুক্ত হওয়ার কারণ, এগুলো রিলেটেড কোশ্চেন তুমি পাবা। এগুলো কোথায় পাবে? এগুলো হচ্ছে কেন অ্যাসোসিয়েশনের সলিউশন তো পাবাই, টপ স্কুলের কোশ্চেনের মধ্যে এই টাইপের কোশ্চেনগুলো পাবা বেশি। দেন আমরা চ্যাপ্টার 5-এ চলে যাই। চ্যাপ্টার 5 হচ্ছে রাসায়নিক বন্ধন।